সুখে থাকার মূল মন্ত্র হচ্ছে ধৈর্য, কিন্তু ভুল পদক্ষেপ না। নিজেকে পরিবর্তন করতে হবে, কিন্তু অপরাধ করা যাবে না। কেননা ধৈর্যশীল মানুষকে আল্লাহ তাআলাই পথ দেখাবে। সামান্যতম ভুল সিদ্ধান্ত আমাদেরকে ভালো মানুষ কখনোই হতে দিবে না। কিন্তু এটা মনে রাখতে হবে, ভুলের চেয়ে চেষ্টার শক্তিটা অনেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। তো যে যেখান থেকে দেখছো না কেন আমার ব্লগটা, অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমার মতামতটা জানিও। আর আমরা যে যেখানে থাকি, যেমনভাবেই থাকি, বেঁচে আছি, তার জন্য একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। বেঁচে না থাকলে হয়তো তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসতে পারতাম না, আর একটা নতুন দিন শুরু করতে পারতাম না। তো বরাবরের মতোই আসলে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট হয়েছে। আর আমি চিয়া সিডটা আজকে আর ভেজাতে ভুল করি নাই। আর আজকে আমার একেবারেই ভাত খেতে মন চাচ্ছিল না। সকালে ব্রেকফাস্টে ছিল ভাত, তো আমি ভাবলাম যেহেতু কলা আছে, ব্রেড আছে, আর তার উপরে আমার চিয়া সিড আর একটা আমি ডিম সিদ্ধ করে নিয়েছি। এটাই হচ্ছে আজকে আমার হেলদি ব্রেকফাস্ট, বড়লোকি ব্রেকফাস্ট, বা মানে পছন্দের খাবার। আসলে সব দিন তো সব কিছু মন চায় না খেতে। আর বড়লোকি ব্রেকফাস্ট বললাম কেন, আসলে আমাদের একটা ধারণা যে বড় লোক বা ধনী মানুষরা ব্রেড খায়, ডিম খায়, দুধ খায়, কলা খায়। এটা আমাদের ধারণা আসলে। আল্লাহর দরবারে আরেকবার আলহামদুলিল্লাহ না বললেই না। আসলে আমার বাচ্চাটা অনেকখানি সুস্থ হয়েছে। তাকে আজকে স্কুলে দিলাম, আর স্কুলে দিয়ে এসে চা তো খেতেই হবে। ব্রেকফাস্ট করেই তোমার স্কুলে চলে গিয়েছিলাম, তো আসলাম আর ভাবলাম যে আমি আর আমার মা মিলে চা খাই। তো চাটা বানিয়েছি অ্যাকচুয়ালি, তারপর একটা ফোন আসছিল, তো একটু কথা বলতে যেয়ে না চাটা মনে হচ্ছে যে শরটা উপরে ভেসে উঠেছে, বাট ঠান্ডা হয় নাই পুরোপুরি। তো সকালের নাস্তায় এক কাপ চা কিন্তু অনেকখানি কাজে আগ্রহ জোগায়। আমি বরাবরই বলি যে এনার্জির একটা উৎস। আসলে আমরা যারা চা খাই সেটা আমরা কিন্তু এটা মনে করি কেননা আমাদের চা খাওয়ার অভ্যাস। কিন্তু অনেকেই আছে বলে এটার কোনো যুক্তিকতা নেই যে চা খেলে এনার্জি আসবে বা এটা সেটা, চা খেলে ঘুম পালিয়ে যায়, এটা মানতে নারাজ। আসলে এটা আমিও মানতে নারাজ। এনার্জি আসে, ভালো ফিল হয়, ঠিক আছে, বাট চা খেলে যে ঘুম চলে যায় এটা আমার ক্ষেত্রে একেবারেই মেলে না। আমার না মনে হয় চা খেলে আমার আরও ঘুম পায় বেশি। মানে যখন তোমার ঘুম পাচ্ছে ওই সময় তুমি চা কফি খাবা, ওই সময় আমার আরও বেশি ঘুম পায়। আসলে ঘুম তো আমাদের ন্যাচারাল, তাই না? ওটা আসবে যখন আসার মন চাইবে। তুমি জোর করে কতক্ষণ থাকবা? এক কাপ চা খেলা চলে গেল তা কিন্তু না, বিষয়টা তা কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ করে একেবারেই জমে না। তো যাই হোক, চা খাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না করব সবার পছন্দের একটা খাবার। সবার পছন্দ বলতে এখন তো আমার বাসায় আমি, আমার হাজব্যান্ড, আমার মা আছি। আলহামদুলিল্লাহ আমরা তিনজনই এই খাবারটা খাই। আমার ছেলেও খাওয়া শিখছে। তো আজকের খাবারটা হচ্ছে এই যে গরুর ভুঁড়ি। আর এই ভুঁড়িটা হচ্ছে যে পাঠিয়েছিল আমার ননাস, পাঠিয়েছে বেশ কিছুদিন আগে, মানে রমজান মাসে ধরা চলে। বাট আজকে না কালকে, কালকে না পরশু রান্না করব, বা মানে মনে থাকে, বা ওই দিন হয়ে ওঠে না যে আবার অন্য দিন রান্না করব, সেদিন মনেই থাকে না। এইরকম করে ঘোরাতে ঘোরাতে আমার তো প্রায় মাসখানেক হয়েই গেল। যাই হোক, তোদের বাবা বলতেছিল কি আর রান্না করার কি দরকার। মানে রান্না করি না তখন আর কি বলা দরকার বলো, তার জন্য বলে। তো ফাইনালি আজকে ভেবেছি যে না, আজকে তো আমি ভুড়ি রান্না করেই ছাড়বো। তো যেহেতু এটা আমার হাজব্যান্ডের খাবার, সেটা কিন্তু আমার কাছে অনেক স্পেশাল। আমি বরাবরই আমার হাজব্যান্ডকে অনেকখানি, মানে অনেকখানি ওপরে রাখি, যেটা সবারই উচিত, প্রত্যেকটা হাউসওয়াইফেরই উচিত হাজব্যান্ডের পছন্দের খাবারগুলোকে একটু স্পেশালভাবে কুক করা। সো আমিও বরাবরের মতোই ভাবলাম যে মানে আছে না যে দেখো তুমি খাচ্ছ সেটা এক বিষয়, বাট তার পছন্দের খাবার হেন তেন না, কিন্তু তার পছন্দের খাবার সেই রকম করেই রান্না করতে হবে যাতে স্বাদটা হয়।
মসুর ভুড়ি এমন একটা খাবার যেটা তুমি নিত্য প্রতিদিন খাও না, আর তাছাড়া এই খাবারটা তৃপ্তি মতো মানে সমপরিমাণ মশলা বা সেই অনুযায়ী যদি রান্না করা না হয় স্বাদটা লাগে না, আর সে তৃপ্তিটাও আসে না। বাইরে থেকে কেনা হলে তো প্রশ্নই ওঠে না। আর নিজের হাতে রান্না আসলে সুন্দরভাবে পরিষ্কার করে সুন্দর মতো স্বাদ মতো রান্না করলে অনেক সুস্বাদু খাবার। এখন পর্যন্ত ধৈর্য নিয়ে যারা আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো কিছুদিন ধরে আমার অসুস্থতার ব্লগ দিতে 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 আসলে যারা আমার পাশে আছো বা আমাকে দেখছো প্রতিদিন, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা, আমি অনেক কৃতজ্ঞ। আর তোমাদের এই ভালোবাসা পেয়ে সত্যিই আমি মানে নিজেকে ভাগ্যবতী মনে করছি। আমার 2-4টা যে কয়েকজনই দেখো না কেন, এটা আমার জন্য অনেক 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 বড়, কেননা আমি অনেক কষ্ট করি। আর সেই কষ্টের ফলটা যদি তোমরা দাও তখন কিন্তু অনেক ভালো লাগে। আর তাছাড়া অনেকেই অনেক রকম কমেন্ট করো, সেটাও আমার খুব 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 ভালো লাগে। মানে আছাড়া কমেন্ট করলে মনে হয় যে তোমার আমার কথা হচ্ছে। এখন যেহেতু আমি ব্লগে এডিট করছি বা কথা বলছি, মনে হচ্ছে আমি একতরফা কথা বলছি তোমাদের সঙ্গে। আমার জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে যেই রকম করে মানে গল্প করা যায় সেই রকম করে করছি, মনে হচ্ছে একতরফা। বাট যখন তোমরা তোমাদের মতামতটা দাও বা কোনো কোশ্চিন করো বা পছন্দ হয়েছে বা অপছন্দ হয়েছে জানাও, তখন মনে হয় যে তোমরাও আমার সাথে কথা বলছো। এই জিনিসটা কিন্তু আমার খুব বেশি ভালো লাগে। বাচ্চাদের মন বোঝা কিন্তু বড় দায়, তার জন্য আমি ভুড়ি রান্নার পাশাপাশি তাদের জন্য শিং মাছ রেখেছিলাম, মসুরের ডাল রেখেছিলাম, যে যে কোনো একটা তো খাবে। যাই হোক, তো কথা বলতে বলতে সেই কিন্তু আমার ব্লগের পার্টটা শুরু হয়ে গিয়েছে একদম সন্ধ্যা থেকে। আমার বড় ছেলে দুপুরে ঘুম থেকে উঠে না খেয়ে তোমার হচ্ছে যে হিপস ক্লাসে চলে গিয়েছে, আর আজান বাবার কথা যে আমাকে ঝাল ঝাল করে আম্মু নুডলস রান্না করে দাও। বাচ্চাটা না যখন অসুস্থ ছিল তারপর থেকে কেন জানি ঝাল নুডলস তার পছন্দ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে ও নুডলস খাক আর আমি কি খাবো, এখন তোমার বিকেলে আর চা খাবো না, কেননা দেখতেই পাচ্ছ 2-3 দিন ধরে কিন্তু আবার সেই গরম পড়া শুরু হয়ে গিয়েছে। আর বিকেলে একটু চা খেলে না আবার অস্থির লাগে। তার তার চেয়ে আমি ভাবলাম যেহেতু দুধ আছে তো দুধটা আমি খেতে পারি, তার জন্য আমি 1 মগ দুধ নিয়ে এসেছি, আর ব্রেড তো আছেই। এটাই তোমার সন্ধ্যার পারফেক্ট নাস্তা হতে পারে। শারীরিকভাবে পুরোপুরি এখনও আমি সুস্থ না, আসলে আমার ক্যালসিয়াম ঘাটতি চলছে। তোমার সারাক্ষণ পা ব্যথা, শরীর ব্যথা বা পা কামড়ানো, অতিরিক্ত গরমে তোমার কষা টাইপের পানি বেশি খেতে হচ্ছে। এর জন্য আসলে আমি একটু নিজেকে পরিবর্তন করার জন্য সিয়াসিড খাচ্ছি বা তোমার হালকা খাবার খাচ্ছি বা দুধ খাওয়ার চেষ্টা করছি, এই আর কি। মানে আছে না, তুমি মেডিসিন নিচ্ছ, সাথে সাথে যদি তুমি একটা ভালো খাবার তোমার শরীরে যায় তো সেক্ষেত্রে হয়তো উপকারটা একটু বেশি পাবো। তো দুধ ঢালার সময় দেখছি যে দুধের শর্টটা আসলে অনেকখানি পড়ে গিয়েছে। তো আমি ভাবছিলাম আল্লাহ এই শর্টটা আমি কিভাবে খাই। যদিও রেদওয়ান নেই তখন, মানে আর আজান তো সরালা দুধ কখনো খায় না, কখনো না। তার দুধে যদি একটু শর্ট থাকে সাথে সাথে বমি করে ফেলে। তো আমি বাকি নুডলসটুকু রেখে দিলাম যে রেদওয়ান আসলে খাবে। আর আমার মা কিন্তু কোরআন পড়ছিল, যার জন্য মা কিন্তু নাস্তাটা করে নাই। রেদওয়ান স্কুলে যাওয়ার পরে মা মার মতো হচ্ছে ইবাদতে লেগে যায়, আমি রেদওয়ান আজানকে নিয়ে ব্যস্ত হয়ে থাকি। আর তার সাথে আসলে সময় কাটানোর চেষ্টা করি, তাকে কখনো একটু পড়াই বা সে কার্টুন দেখলে বসে থাকি বা আমার যে কাজগুলো থাকে সেগুলো করার একটু চেষ্টা করি। আমি ব্লগের শুরুতে একটা কথা বলেছি যে সুখে থাকার মূল মন্ত্র হচ্ছে ধৈর্য। আমি আমার কাজ করে যাব, ফল কে দিবে? আল্লাহ তাআলা। তো আমি ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর যদি রহমত হয়, সো আমার উপরে অবশ্যই আল্লাহ তাআলা দয়া দিয়ে আমার সাকসেসটা অবশ্যই নিয়ে আসবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাসী। পরিশ্রম করলে ইনশাআল্লাহ তোমার ভালো কিছু পাবো আশা করি। আশা করতে ভুল কোথায়। আর আল্লাহ তো আছেই,
আল্লাহ তো সর্বক্ষণই আমাদের দেখে যে আমরা কি করছি বা কি করছি না। আসলে অন্যায় না করে তুমি নিজের চেষ্টায় যদি কিছু করতে চাও, সেখানে আমি মনে করি যে খারাপ কিছু নেই। তো তোমার ইভিনিং ক্লাস শেষে আমার বাবাটাকে নিয়ে আসছে ওদের বাবা। তো ওদের বাবা এসে বলতেছে যে আমাকে একটু ভুড়ি তোমার বাটিতে করে গরম করে দাও। তো দুপুরে খাবারের পরে এতটুকুই ভুড়ি ছিল। তো ওদের বাবা না আবার হচ্ছে ছোট্ট একটা বাটিতে ভুড়ি গরম করে চামচ দিয়ে খাবে, বা টিভি দেখবে, মোবাইল দেখবে, এটা বেশি পছন্দ করে। মানে ভাতের সাথে না খেয়ে পরোটা বা এই রকম করে খেতে বেশি পছন্দ করে। তো আমি কি করেছি, তোমার ঢাকনা দিয়েই ফ্রিজে ঢাকা ছিল, বাট আমি ঢাকনাটা উঠিয়ে ওভেনে তোমার গরম করতে দিয়েছি। আর এটা তো ভুড়ি, ফটাস ফটাস করে ফেটে 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 আমার তোমার ওভেনটা এমন অবস্থা করেছে। আর এই ওভেনটা দেখে আমার রীতিমতো কান্না পাচ্ছিল যে আল্লাহ, এতটুকু ভুলের এত বড় শাস্তি। শাস্তি কেন বলছি, এই ওভেনটা, তাও আবার তোমার গরুর মাংসের তেল কতটা জঘন্য সেটা আমরা সবাই জানি। তো এই ওভেনটা পরিষ্কার করতে আমার কত কষ্ট হবে বলো। সামান্য একটু ভুলের জন্য আসলে কত বড় খেসারত। আমি তখন ভাবছিলাম যে আসলে এটাও একটা লেসন, এটাও আমাদের শিক্ষা একটা অ্যাকচুয়ালি, যে সামান্য ভুলের জন্য জীবনে অনেক কিছু ঘটে যায়, যার ফলটা আসলে অনেক ভয়ঙ্কর রূপ নেয়। এটা তো সামান্য একটা ওভেন, এক মুহূর্তেই পরিষ্কার করা যাবে, একটু কষ্ট হবে, এতটুকুই। যেহেতু কথা বলতে বলতে ভুল এই কথাটা আসলে চলে আসলো, তো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। আসলে ভুল না হলে আমরা মানুষরা না কখনো সংশোধন হই না। ভুলও আমাদের লাইফে একটা লেসন সব সময়। জাস্ট মানে এক্সাম্পল দেওয়ার জন্য কিন্তু অনেক 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 উদাহরণ আছে তোমার জীবন নিয়ে। তো মানে এক্সাম্পলের অভাব নেই জীবনে। আমরা সবসময়ই আছে না যে ধোঁকা খাই, বা তুমি প্রথম অবস্থাতে কিছুই বুঝবা না, মানে সবাইকে ট্রাস্ট করি, বিশ্বাস করি, তো সেটাও তো একটা ভুল, তাই না? সেটাও তো একটা আমাদের লাইফে বিগ মিস্টেক। তো সেইখানে যদি আমরা সেই ভুলটা না করতাম, পরবর্তীতে হয়তো এতটা স্ট্রং হতাম না। ডে বাই ডে আমরা আমাদের বয়সের সাথে সাথে, দিনের সাথে সাথে, সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করছি এবং জানছি যে দিনটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সেইটাও কিন্তু আমরা টের পাচ্ছি যে কালকে কি হয়েছে বা গতকাল কি হবে। কালকেরটা তো আমরা জানি যে এটা এটা হয়েছে, গতকাল কি হবে সেটা কিন্তু অজানা। সো আসলে ভুল থেকে আমি মনে করি অনেক কিছু শেখার আছে। আর ভুল না হলে হয়তো সঠিক মানুষ হয়ে গড়ে ওঠাটা আমাদের মানুষের ক্ষেত্রে অসম্ভব। পদে পদে ভুল হবে, পদে পদে সংশোধন হবে, এটার নামই আসলে জীবন। কিন্তু ভুলটাকে ধরে ভেবে ডিপ্রেশনে যাওয়া, বা ভুল হয়ে গিয়েছে এটা কেন হলো, বা জীবনে কখনো হওয়া যাবে না, আসলে আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ, আমরাই তো করবো এগুলো। এইটাই আমাদের জীবন। সো ভুলটাকে আমাদের শুধরাতে হবে। এটা হচ্ছে এই ভুল থেকে বের হওয়ার প্রথম রাস্তা, যে সেটাকে শুধরাতে হবে এবং নিজেকে নিজের প্রমিস করতে হবে যেটা আমি এই কাজটা কখনো করব না, বা আল্লাহর কাছে প্রমিস করতে হবে। আমরা মানুষরা না ধোঁকাবাজ, ধোঁকা দেই, প্রতিনিয়তই ধোঁকা দেই। আজকে আমি তোমাকে কথা দিচ্ছি, বাট কথাটা তো কালকে নাও রাখতে পারি। তো আসলে মানবতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। তোমার নিজের মনকে জিজ্ঞাসা করো যে তুমি ভালো নাকি মন্দ, তুমি ভালো হতে চাচ্ছ নাকি চাচ্ছ না। তো সেক্ষেত্রে তোমার আছে না যে ভুল, ধোঁকা, অপরাধ এগুলো একই ক্যাটাগরির। সো এইভাবে জীবন চলে না। আর এই ভুল থেকে আমাদেরকে বেরোতে হবে, তবে আমাদের সুন্দর একটা জীবন তৈরি হবে ইনশাল্লাহ। মানে আমি বোঝাতে চেয়েছি যে আসলে একটা জিনিস নিয়ে কখনো পড়ে থেকে জীবনটাকে মানে জীবন শেষ হয়ে গেছে এই থটটা যেন আমরা না রাখি। আমরা অবশ্যই পারবো সব ভুলকে পেরোতে, কেননা আল্লাহ আমাদের মধ্যে সেই ক্ষমতাটুকুও দিয়েছে। আর মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিনিয়তই কিন্তু পথ দেখায়। আমাদের একটা পথ বন্ধ হয়ে গেলে হাজারটা পথ খুলে দেয়। তাহলে সেখানে আছে না যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আমরা মানুষ আসলে রাখি না। বলা যত সহজ, আমি এই যে এত সহজ করে বলছি, এটা সবাই পারে, বাট মানতে কয়জন পারে?
তো সেজন্য অ্যাকচুয়ালি আমিও চেষ্টা করছি বিধায় কিন্তু আমি এগুলো বলতে পারছি। আর আমি স্ট্রংলি বলতে পারি যে আমার ফিউচার লাইফেও আমি পারবো ইনশাল্লাহ। সো ভুলটাকে জীবনের কেউ টার্গেট করে নিও না, ভুল হবেই যে কোনো ক্ষেত্রে। আজকে তো জাস্ট আমার মুখে এসেছে যে ভুল, তো এই ভুল থেকে কথাগুলো এসেছে। আমি জানি না আমি কতটুকু সঠিক বলেছি বা ভুল বলেছি। যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও, আর যদি কারো ভালো লাগে তার জন্য আমি অবশ্যই মানে কারো যে ভালো করতে পেরেছি এটা তো সবাই সবার কাছে একটা ভালো বিষয়। ভালো করতে পারাটাই ভালো অনুভব দেয়। সো কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আসলে আমি একটা কথাই বলতে চাই যে জীবনটা আমাদের অনেক ছোট। নিঃশ্বাসের বিশ্বাস নেই যেমন, তেমন যতদিন বেঁচে আছি ভালো কর্ম করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে, যেন মানুষের ক্ষতি তো করাই যাবে না, ইম্পসিবল। কেননা আছে না যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। সো আল্লাহ তালার কাছে আমরা সবসময় এই দোয়াটাই করতে পারি যে আল্লাহ তোমরা এই ভালো রাখো, সুস্থ রাখো, ভালো কাজ করার তৌফিক দান করো। এতটুকুই তো জীবনে আমরা এসেছি ভালো কিছু করি, খারাপটা নাই করি। চাই তো, আসলে কেউ খারাপ করতে চায় না, কেউ না। মানুষ জন্ম নিয়ে যে খারাপ হয়ে যায় তা কিন্তু না, কিন্তু আমরা হয়তো পদক্ষেপ নিতে হবে যে না, আমি কখনোই খারাপ করতে চাই না, ভালোটাই করতে চাই। এটাই হচ্ছে আমার কথা, যে ভালো দিয়েই শুরু হোক, ভালো দিয়েই শেষ হোক। আমি একজন অ্যাজ এ মাদার, আমি খুব চাই যেন আমার সন্তান দুইটা ভালো মানুষ হোক। বিশ্বাস করো, মানুষ চায় আমার ছেলে এটা হোক সেটা হোক, ডক্টর, ইঞ্জিনিয়ার, হাফেজ, মাওলানা। আমার ছেলে আমেরিকা যাক, তুরস্কে যাক, অনেক কিছুই মা বাবার চাওয়ার শেষ থাকে না, আর সেটা ভুল কিছু না। বাট আমি, আমার রাব্বুল আলামিন জানে, আমার মন জানে, আমি জানি। আমি সবসময় আমার বড় ছেলেকে বলি যে বাবা ভালো মানুষ হতে হবে। যে ভালো মানুষ না, সে যত বড় মাপের মানুষ হোক তার কোনো মূল্য নেই। ভালো মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট, যে তুমি কতটা ভালো মানুষ, তোমার মন কতটা ভালো, সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমার বিশ্বাস এইটা। তো এই বিশ্বাস নিয়েই আমি তোমাদের সাথে থাকতে চাই। তোমরা দোয়া করো যাতে আমার দুইটা সন্তান ভালো মানুষ হতে পারে। আল্লাহর কাছে চাওয়া, বাকিটা ওদের কপাল, জানি না কি হবে, সব আল্লাহ ভরসা। সো সেই সকাল থেকে আমার এই রাত পর্যন্ত আমার ডেইলি লাইফস্টাইল, রুটিন, অ্যাজ এ মাদার, অ্যাজ এ হাউস ওয়াইফ, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক গল্প করলাম। এটাই ছিল আমার কিন্তু আজকের ব্লগ, আমার সংসার, আমার জীবন, আমার চিন্তাধারা। আমি জানি না আমার চিন্তাধারা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তোমাদের মতামতটা জানিও, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো এই জঘন্য ওভেনটা পরিষ্কার করতে কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, যদিও অল ক্লিয়ার করা আমার পক্ষে সম্ভব হয় নাই। নেক্সট ডেতে আবার চেষ্টা করব। সো তোমরা ভালো থেকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, আমার পাশে থেকো, সাথে থেকো। তো তোমরা ভালো থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।